আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইউনিক ই স্কুলে তোমাদের স্বাগতম। আজকে আমরা তোমাদের সাথে আসছি এইচএসসি 25 ব্যাচের জন্য ইতিহাস দ্বিতীয় পত্রের টপ 100 এমসিকিউ নিয়ে। তো চলে আমরা শুরু করি। তাহলে আমাদের প্রথম যে এমসিকিউ আসে সেটা হচ্ছে আমরা একটু দেখি। সেটা হচ্ছে অষ্টাদশ শতকে ফ্রান্সে ফার্স্ট স্টেট বলতে কাদের বোঝানো হয়েছে। তাহলে আমরা অপশন কতে দেখি অভিজাত সম্প্রদায়, বুর্জুয়া সম্প্রদায়, যাজক সম্প্রদায়, বণিক সম্প্রদায়। তো তৎকালীন ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সে তিনটা ভাগে ভাগ করতো, জনগণকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে ফার্স্ট স্টেট। তো ফার্স্ট স্টেটে যারা ছিল তারা হচ্ছে গিয়ে তোমার যাজক সম্প্রদায়, যাজক সম্প্রদায়। আর সেকেন্ড স্টেট যারা ছিল তারা হচ্ছে অভিজাত সম্প্রদায়। আর থার্ড স্টেট যারা ছিল তারা হচ্ছে বণিক এবং হচ্ছে গিয়ে কি নিচু জাতের যারা আছে সেই সম্প্রদায়গুলোকে। দ্বিতীয় নৈবিত্তিকে থেকে আমরা দেখি ফ্রান্সের মোট জনসংখ্যার কত শতাংশ তৃতীয় সম্প্রদায়ভুক্ত। তাহলে টোটাল যে 100% যে জনগণ তার মধ্যে হচ্ছে গিয়ে 96% হচ্ছে কি তোমার কি তৃতীয় সম্প্রদায়ভুক্ত। পরবর্তী প্রশ্নে আমরা যাই, সেটা হচ্ছে গিয়ে ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল কবে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমাদের আসতে পারে, হয়তো সিকিউতে আসতে পারে, নতুবা এমসিকিউতে আসতে পারে। তো এখানে তোমাদের কনফিউজড হয়ে যাও, তো তোমরা এটা খুব ভালো করে মনে রাখবা। সেটা হচ্ছে ফরাসি বিপ্লব তোমার শুরু হয়েছিল 14 জুলাই 1789 সালে। এরপর আসি টেনিস কোর্টের শপথ কার নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে। ডাক্তার গিলোটিন, রোবেসপিয়ার, মিরাবোর আর দান্তের। তো এখানে অপশনটা হবে মিরাবোর নেতৃত্বে। এখানে তিনজন ছিল টোটাল, হয়তো মিরাবোর না থেকেও অন্য কেউ থাকতে পারে। তার মধ্যে হচ্ছে গিয়ে কি সিলভা বেইলি, গ্রাভিয়েল রিকুইটি আর হচ্ছে কমডি মিরাবো। ঠিক আছে, তো এই তিনজনের ভিতরে যে কোনো একজনের নামও কি থাকতে পারে। 5 নম্বর প্রশ্নটা দেখি, সেটা হচ্ছে কোড অফ নেপোলিয়নে কতটি ধারা ছিল। তো এখানে অপশান আছে 2287, 187, 2085। তো এখানে দুইটা আনসার পাওয়া যায়, একটা হচ্ছে কি তোমার 2260 পাওয়া যায়, 2280 পাওয়া যায়, আরেকটা তো হচ্ছে কি তোমার 2287 পাওয়া যায়। তো এই দুইটার মধ্যে তোমরা যেটা পরীক্ষা অপশানে থাকবে ওটা দাগাবা। তাহলে মোর অ্যাকুরেট হচ্ছে গিয়ে কি 2287টা। ঠিক আছে, এরপর হচ্ছে এ কিং ইজ অ্যাকাউন্টেবল ফর হিজ কন্ডাক্ট অনলি বাই গড। উক্তিটি কে করছেন? চতুর্দশ লুই, পঞ্চদশ লুই, ষোড়শ লুই, নেপোলিয়ন। তো আমরা জানি ষোড়শ লুইয়ের সময় হচ্ছে কি ফরাসি বিপ্লব হয়, তাহলে এটার আনসারটা হচ্ছে কি পঞ্চদশ লুই। এরপর আসি ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন। একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে কি তোমার ষোড়শ লুই। পরবর্তীতে আসি আমরা ফ্রান্সের বাস্তিল দুর্গ কিসের প্রতীক ছিল। একদম এই প্রশ্নটা আসাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হয়তো তোমাদের সিকিউতে আসতে পারে। যেরকম আমরা এই শেখ হাসিনার সময় যেরকম গণভবনকে হচ্ছে কি একটা মনে করি দুর্গ মনে করতাম, সব কিছুর মূল মনে করতাম। ঠিক ওই সময় স্বৈর শাসকদের একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে কি ওরা যে কোনো একটা জায়গা থেকে কি করে সব কিছু পরিচালনা করে। ঠিক বাস্তিল দুর্গটা হচ্ছে কি তোমার কি রাজতন্ত্রের একটা কি ছিল প্রতীক ছিল, যেটা স্বৈরতন্ত্র বা রাজতন্ত্র মানে যেখান থেকে সব জিনিস পরিচালনা করা হয়। পরবর্তী প্রশ্ন আমরা দেখি ফরাসি বিপ্লবের মূল কারিগর কাকে বলা হয়। তো বলতেয়ার, রুশো, মন্তেস্কু, এরপর হচ্ছে কি ফিদেরার। তাহলে এটা আনসার হচ্ছে কি রুশো। ঠিক আছে, এরপর আসি ফরাসি বিপ্লবে কোন দার্শনিক মানব জাতির বিবেক হিসেবে আখ্যা পেয়েছিলেন, মানে মানব জাতির বিবেক। তাহলে সেটা আনসারটা হচ্ছে কি তোমার রুশো। এরপর আসি নেপোলিয়ন কোথায় জন্মগ্রহণ করেন। তাহলে সেন্ট হেলেনা দ্বীপ, কর্সিকা দ্বীপ, কেপ বার্ড দ্বীপ, দানিউব দ্বীপ। তাহলে এই দুইটা তো নয়। তাহলে সেন্ট হেলেনা দ্বীপ নেপোলিয়নের সাথে সম্পৃক্ত। সেন্ট হেলেনা দ্বীপে তাকে নির্বাসিত করা হয়। তাহলে নেপোলিয়ন বেনাফোর্ট সেটা হচ্ছে তিনি কর্সিকা দ্বীপে কি করেন জন্মগ্রহণ করেন। এরপরে প্রশ্নতে আসি নেপোলিয়নের আইনবিধির বৈশিষ্ট্য কী ছিল। সামন্ততন্ত্রের লোভ, বিচার ব্যবস্থায় জুরি প্রথা চালু, সকল নাগরিকের সমান মর্যাদা প্রদান। তো আমরা দেখি এটা আনসারটা হচ্ছে গিয়ে তিনোটাই, মানে 1, 2, 3। সামন্ততন্ত্রের লোভ মানে কি নেপোলিয়নের আইনবিধির 3টা বৈশিষ্ট্য ছিল। সেটা হচ্ছে কি একটা জমির অধিকার, এরপর হচ্ছে কি তোমার আরেকটা ছিল হচ্ছে সম্পত্তি পাওয়ার অধিকার, আর সম্পত্তির পাওয়ার ক্ষেত্রে যে সকল বিধিবিধানগুলো আছে ওইগুলো মানা, মানে সকল নাগরিক সমান এই বিষয়গুলো ছিল। তাহলে এখানে আনসারটা হবে 1, 2, 3 তিনোটাই।
পরবর্তী প্রশ্নটা আমরা দেখি, ফরাসি বিপ্লবের ফলে কি হয়, মানে এটার ফলাফলটা কি, সেটা হচ্ছে পূর্ব রাজতন্ত্র পতন, বাস্তিল দুর্গের পতন, সমাজতন্ত্র পতন। তো তখন তো সমাজতন্ত্র ছিল না, তো এখানে অ্যাবসলিউটলি আনসার হবে হচ্ছে কি 1 আর 2, মানে আনসার হবে 1 আর 2। পরবর্তী প্রশ্ন আমরা দেখি, মনে করা হয় জনাব ক তার দেশের মুক্তির বিপ্লবের মূল কারিগর। হ্যাঁ, মানে একটা বিপ্লবের, যেমন আমাদের 24-এর বিপ্লবের মূল কারিগর আমরা হাসনাত সার্জিস বা হচ্ছে যারা যারা আছে তাদেরকে বলি, ঠিক এখানেও তেমন। তিনি তার লেখার মাধ্যমে দেশের মানুষের মনে অগ্নিস্ফুলিঙ্গ জাগ্রত করতে সক্ষম হয়েছিল। এগুলো মানে 24 আন্দোলনের সাথে খুব রিলেভেন্ট, এই জন্য এগুলোকে তোমার কি স্টিম বানায়, মানে মানে তোমার উদ্দীপক বানায় তোমাদের পরীক্ষায় দিতে পারে, এই জন্য তোমরা এগুলো একটু ভালো করে মনে রাখবা। তাহলে অগ্নিস্ফুলিঙ্গ জাগ্রত করতে সক্ষম হয়েছিলেন। এখন ফরাসি বিপ্লবের কোন মনীষীর সাথে জনাব কয়ের মিল রয়েছে? ভলতেয়ার, রোসু, মন্তেস্কু, অ্যাডাম স্মিথ। তাহলে এখানে হচ্ছে কি রোসো, রোসুর সাথে এই মনীষীর কি আছে, মিল আছে। পরবর্তী প্রশ্নে আমরা যাই, এই ধরনের একজন মনীষী তিনি কি করতে পারেন? দেশের রাজাকে চ্যালেঞ্জ করতে পারেন, যেটা আমাদের এই যে বিপ্লবীরা করছে। মানুষের বাক স্বাধীনতা ও গণতন্ত্রের কথা বলে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে মানুষকে রুখে দাঁড়াবার প্রেরণা যোগান। তাহলে এই তিনোটাই এটা কি রাখে, রিলেভেন্ট রাখে। তাহলে সঠিক আনসার হচ্ছে 1, 2, 3। পরবর্তী প্রশ্নে আসি, মিস্টার এক্স তার দেশের বিপ্লবের প্রধান দানকারী, তিনি তার লেখনীর মাধ্যমে মানুষের মধ্যে বিপ্লবের মূল মন্ত্র জাগ্রত করেন। তাহলে মিস্টার এক্সের সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল আছে? তাহলে যে তিনি কি করেন, নেতৃত্ব দান দিচ্ছেন, মানে নেতৃত্ব দান করছেন প্রধান হিসাবে। তাহলে এখানে কে কে আছে? মন্তেস্কু, রবিস্পিয়ার, থমাস মোর, এরপর আছে কি রবার্ট ওয়েন। তাহলে এখানে মন্তেস্কুটা হচ্ছে কি ফরাসি বিপ্লবের মনীষী হিসেবে কি করেন, কাজ করেন। তো তোমরা রোসো, মন্তেস্কু এদের অবদানগুলো কি আলাদা আলাদা করে কি রাখবা, নোট করে পড়বা, তাহলে তোমাদের এখানে আনসার করতে অসুবিধা হবে না। পরবর্তী প্রশ্নটা আমরা দেখি, উল্লিখিত মনীষীর কার্যক্রম কি স্বৈরতন্ত্রকে সমর্থন করে? না, এটা হতে পারে না। রাজতন্ত্রকে উৎসাহিত করে? না, এটাও হতে পারে না। মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করে? এটা হতে পারে। শোষককে সহায়তা করে? এটাও হতে পারে না। তাহলে আনসার হচ্ছে কি ঘ। এরপরে আসি আমরা, প্রথম বিশ্বযুদ্ধের পর কতটি দেশ নিজেদের প্রজাতন্ত্রী দেশ বলে ঘোষণা করছেন? 14, 15, 16, 17। এখানে আনসারটা হবে হচ্ছে কি 16টি দেশ হচ্ছে কি নিজেদেরকে প্রজাতন্ত্রী দেশ হিসেবে কি করছে, ঘোষণা করছে প্রথম বিশ্বযুদ্ধের পরে। মানে তারা স্বৈরতন্ত্র, রাজতন্ত্র এটা থেকে বের হয়ে এসে তোরা প্রজাতন্ত্রে আসছে। এরপরে আসি, ত্রিশক্তি চুক্তির জনককে? হিটলার, বিসমার্ক হচ্ছে গিয়ে দ্বিতীয় উইলিয়াম চার্চিল। তাহলে বিসমার্ক হচ্ছে জার্মানির, তখন হিটলার তো ছিল না প্রথম বিশ্বযুদ্ধে, তো এটার আনসারটা হচ্ছে কি তোমার বিসমার্ক, জার্মানির চ্যান্সেলর ছিলেন। এরপরে আসি আমরা, রাশিয়ার প্রথম বিশ্বযুদ্ধ ত্যাগ করে, মানে রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধ ত্যাগ করে, মানে বিশ্বযুদ্ধ থেকে সরে আসে 1919, 1917, 1918, 1916। তাহলে এটা আনসার হবে 1917। এরপর আসি আমরা, প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন অক্ষশক্তির অন্তর্ভুক্ত নয়। অক্ষশক্তি কাদেরকে বলা হয়? অক্ষশক্তি বলা হয় তোমার যারা হচ্ছে কি অ্যাগ্রেসিভ, মানে যারা দখল করতে চায় তারা হচ্ছে অক্ষশক্তি। আর যারা হচ্ছে ডিফেন্স, মানে যারা গণতন্ত্র এবং শাসনতন্ত্র এবং মানে গণতন্ত্রকে চালু করতে চায়, মানুষের অধিকারকে চালু করতে চায়, তারা হচ্ছে মিত্রশক্তি। তাহলে অক্ষশক্তি প্রথম বিশ্বযুদ্ধে কে ছিল? জার্মান, অস্ট্রিয়া, তুরস্ক। ঠিক আছে, জার্মানি, অস্ট্রিয়া আর তুরস্ক। তাহলে ইতালি প্রথমে কি ছিল না, অক্ষশক্তি ছিল না। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময় অক্ষশক্তি ছিল না ইতালি। পরবর্তী প্রশ্ন আসি, কত সালে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়? ভার্সাই চুক্তি, প্রথম ভার্সাই চুক্তি, সেটা হচ্ছে গিয়ে 1916, 1917, 1918, 1919। তাহলে এখানে আনসার হবে 1919। এরপর আসি, প্যারিস সম্মেলনে কয়টি সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? প্যারিস সম্মেলনে 5টি সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, 5টি সন্ধি। তাহলে এই 5টি সন্ধি কী কী আমরা দেখি একটু। সেটা হচ্ছে গিয়ে ভার্সাই চুক্তি, সেন্ট জার্মেন চুক্তি, ট্রায়ানন চুক্তি, এরপর হচ্ছে নিউ ইলি চুক্তি, এরপর হচ্ছে কি সেব্রেস্ট চুক্তি। এটা তোমরা মাস্ট বি মনে রাখবা, এটা থেকে তোমাদের কি আসতে পারে, প্রশ্ন আসতে পারে। এই 5টা চুক্তি তোমরা কি রাখবা, মানে কোনটা কিসের জন্য? অস্ট্রিয়ার সাথে চুক্তি করছে জার্মান চুক্তি, হাঙ্গেরির সাথে চুক্তি করছে ট্রায়ানন চুক্তি, এরপর হচ্ছে বুলগেরিয়ার সাথে চুক্তি করছে নিউ ইলি চুক্তি, এরপর হচ্ছে কি তোমার সেব্রেস্ট চুক্তি, উসমানীয় সাম্রাজ্যের সাথে তোমার চুক্তি করা হয়েছে। তো এই বিষয়গুলো তোমরা কি রাখবা, মনে রাখবা। জার্মানির সাথে ভার্সাই চুক্তি কেন করা হয়েছে? ভার্সাই চুক্তিতে ইন ডিটেলস পড়বা, ইন ডিটেলসে তোমরা কি করবা, ভার্সাই চুক্তিতে পড়বে। এখানে জার্মানিকে কি করা হয়, জরিমানা করা হয়।
পরবর্তী প্রশ্ন আমরা দেখি ভার্সাই চুক্তি, ভার্সাই সন্ধি যেটা আছে ওটা স্বাক্ষরের সময় জার্মানির পক্ষে প্রতিনিধিত্ব করে কোন সরকার? এখানে কি আছে? বাইমার সরকার, সামরিক সরকার, কাইজার সরকার, সাম্যবাদী সরকার। তো এখানে সঠিক আনসার হবে বাইমার সরকার। অর্থাৎ তৎকালীন সময় জার্মানিতে যে সরকারটা ছিল সেটা বাইমার একটা অঞ্চলে এই সরকারটা হয়েছে। ওরা কি করছে? জার্মানির বিভিন্ন সংবিধান বা বিভিন্ন বিষয়গুলো নিয়ে তারা কি করছে? সরকার গঠন করছে, মানে বিপ্লবী সরকারের মতো যেটা বলি আর কি। তাহলে এটার আনসারটা হচ্ছে কি বাইমার সরকার। এরপরে আসি জাতিপুঞ্জ কত সালে গঠিত হয়? জাতিপুঞ্জ, নট জাতিসংঘ। জাতিপুঞ্জটা গঠন হয় প্রথম বিশ্বযুদ্ধের পরে। তাহলে এটার আনসার হচ্ছে কি 1920 সালে। পরবর্তী প্রশ্ন দেখি 14 দফা উত্থাপন করেন কে? 14 দফা পোপ বেনেডিক্ট না, দ্বিতীয় উইলিয়াম সেটাও না, উড্রো উইলসন। উড্রো উইলসন হচ্ছে কি করেন? 14 দফা উত্থাপন করেন। ওই 14 দফার শেষ দফায় ছিল হচ্ছে কি জাতিপুঞ্জ বা জাতিসংঘ গঠনের যে একটা ধারা, ওটা ছিল আর কি, যে সব দেশ মিলে একটা শান্তি সংঘ তৈরি করবে, মানে একটা সংগঠন তৈরি করবে যেটা হচ্ছে বিভিন্ন যুদ্ধ বা হানাহানি, মারামারি, ক্ল্যাশ, এই সংঘর্ষ মানে যেটা বলে আমরা, ওটাকে কি করবে? এলিমিনেট করবে, মানে এটাকে কমাই ফেলবে বা এটা যেন না হয় ওই ধরনের চেষ্টা করবে। এরপর আসি আমরা পরবর্তী প্রশ্ন আসি প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম প্রভাব কোনটি? মানে প্রথম বিশ্বযুদ্ধ আমাদেরকে কি শিক্ষা দিয়েছে, মানে এটার প্রভাবে কি সৃষ্টি হয়েছে? সম্মিলিত জাতিপুঞ্জ গঠন, জার্মানির আত্মসমর্পণ, ভার্সাই চুক্তি মানে ভার্সাই সন্ধি স্থাপন, জ্ঞান বিজ্ঞান উন্নতি। তাহলে সম্মিলিত জাতিপুঞ্জ গঠন, সম্মিলিত জাতিপুঞ্জ গঠন যেটা আমি একটু আগে বলছি, সেটা হচ্ছে গিয়ে ত্রিপক্ষীয় আতাতের সদস্য ছিল কে? ত্রিপক্ষীয় মানে ট্রিপল অ্যালায়েন্স যেটাকে বলে, মানে ট্রিপল আতাত। এখানে হচ্ছে ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা। তাহলে প্রথম ট্রিপল অ্যালায়েন্সে আমেরিকা ছিল না, মানে ট্রিপল আতাতের সদস্য ছিল কারা? ইংল্যান্ড আর ফ্রান্স, মানে 1 আর 2, মানে আমেরিকা তখন কি ছিল না? ট্রিপল আতাতের অন্তর্ভুক্ত ছিল না। এরপর আসি 1907 খ্রিস্টাব্দে ইংল্যান্ড, রাশিয়া, ফ্রান্সের মধ্যে একটা চুক্তি সম্পাদনের হয়েছিল। সেটা কি? সেটা হচ্ছে পারস্পরিক আত্মরক্ষা, জার্মানির হুমকি মোকাবেলা, সামরিক সহযোগিতা। তো আমরা এটার আনসারটা দেখি। এটার আনসার হচ্ছে 1, 2, 3 দুইটাই, মানে জার্মানির হাত থেকে বাঁচার জন্য ওরা হচ্ছে কি এই চুক্তি, মানে এটা হচ্ছে গোপন একটা চুক্তি ওরা কি করছে? সম্পাদন করছে। এরপর আসি আমরা মিস্টার অ্যাডলফ তার স্ত্রীকে নিয়ে একটি দেশে বেড়াতে গেলে প্রকাশ্য দিবালোকে খুন হন। বিচার চেয়েও তিনি প্রতিকার পায়নি তার দেশের লোক, ফলে একসময় পরিস্থিতি ভয়াল যুদ্ধে রূপ নেয়। তো উদ্দীপক উল্লিখিত ভয়াল যুদ্ধটি কোনটি? সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ। যেহেতু আমরা জানি সেটা হচ্ছে অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিনান্ড যখন তিনি সার্বিয়ার তোমার হচ্ছে গিয়ে কি বসনিয়ার সমুদ্র সৈকতে বেড়াতে যান, তখন তিনি হচ্ছে আততায়ীর হাতে কি নিহত হন। এরপরে হচ্ছে গিয়ে কি ওই ঘটনাটাকেই কেন্দ্র করে প্রথম বিশ্বযুদ্ধ লেগে যায়। এরপরে আসি আমরা উদ্দীপকে উল্লিখিত যুদ্ধের ফলে কি হয়? বিশ্ববিবেক জাগ্রত হয়েছিল, সংবাদপত্র শিল্পের বিকাশ লাভ করছিল, পরাশক্তি হিসেবে রুশ মার্কিনীদের উত্থান। তাহলে প্রথম বিশ্ববিবেক জাগ্রত হয় যে যুদ্ধের এত ভয়াবহ বিশালতা। তাহলে এখানে আনসারটা হচ্ছে কি 1, 2, 3। আর সংবাদপত্রের বিকাশ লাভ করার কারণে যুদ্ধের সকল ইনফরমেশনগুলো সংবাদপত্রের মাধ্যমে সারা পৃথিবীতে কি করে? ছড়িয়ে পড়ে। তাহলে সংবাদপত্রের একটা যে পোর্ট স্টেট হিসেবে আমরা জানি, ওই পোর্ট স্টেট হিসেবে কি সংবাদপত্রের বিকাশ ঘটে। পরবর্তী প্রশ্নে আমরা যাই, সেটা হচ্ছে পশ্চিমা শাসক গোষ্ঠীর সাথে প্রশাসনিক, রাজনৈতিক, অর্থনৈতিক সংকট নিরসনে শেখ মুজিবুর রহমান তার বিখ্যাত 6 দফা দাবি পেশ করেন। উদ্দীপক উল্লিখিত দাবির মতো বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি দেশের রাষ্ট্রপ্রধান 14টি দফা দাবি পেশ করেছিলেন। তিনি হলেন কে? উড্রো উইলসন, যার ওই দফার মাধ্যমে বিশ্ব জাতিপুঞ্জ যেটা আছে সেটা গঠন হয়েছিল, এবং ওই জাতিপুঞ্জের আদলে হচ্ছে কি এখন বর্তমান হচ্ছে জাতিসংঘ গঠন হয়েছে আর কি। হ্যাঁ, এর পরবর্তী প্রশ্ন আমরা দেখি, সেটা হচ্ছে উক্ত 14 দফার ভিত্তিতে কোন সন্ধি গড়ে উঠেছিল? তার হচ্ছে সেভার্স, পবিত্র, হুদাইবিয়া, ভার্সাই। তার উক্ত সন্ধির পরে হচ্ছে ভার্সাই চুক্তি, যেটা দ্বারা জাতিপুঞ্জ কি হয়? গঠিত হয়। এরপরে আসি সকল জাতির প্রতি ন্যায় বিচার এবং সকল জাতির স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষার জন্য একটি আন্তর্জাতিক সংস্থা গড়তে হবে। উক্তিটি কে করছেন? মানে এই কোডটা কে করছেন? তাহলে আমরা এখানে দেখি জিমি কার্টার, উড্রো উইলসন, ট্রুম্যান, হিটলার। তাহলে এখানে কি হবে? সেটা হচ্ছে গিয়ে উড্রো উইলসন, মানে ওই যে তিনি তার 14 নম্বর দফায় সেটা কি করছেন? উল্লেখ করছেন। এরপরের প্রশ্নটা আমরা দেখি, মিস্টার রবিং তার স্ত্রীকে নিয়ে দেশে বেড়াতে গেলে প্রকাশ্য দিবালোকে খুন হন। বিচার চেয়ে না পাওয়া পরিস্থিতি এক সময় রূপ নেয়। উদ্দীপক উল্লিখিত যুদ্ধের ফলাফল কি হবে? এটা রিপিট কোশ্চেন হয়ে গেছে। পরবর্তীতে আমরা যাই, সেটা আনসার 1, 2, 3 সেটা আমরা জানি।
এরপরে আসি কোন দেশের রাজাদের জার বলা হতো, কোন দেশের রাজা, তোমরা হচ্ছে গিয়ে তোমরা লুইয়ের সাথে জারের একটা সংমিশ্রণ করে ফেলবা। লুই হচ্ছে গিয়ে ফ্রান্সের রাজাদের একটা গ্রুপ ছিল, মানে ষোড়শ লুই, 14দশ লুই, পঞ্চদশ লুই, এগুলো ছিল। লুই না, এখানে হচ্ছে রাশিয়ার রাজাদের বা রাশিয়ার শাসকদেরকে কি বলা হতো, জার বলা হতো। হ্যাঁ, এর পরবর্তী প্রশ্নে আমরা আসি, সেটা হচ্ছে বলশেবিক বিপ্লব সংগঠিত হওয়ার পটভূমি কোনটি ছিল? তাহলে বলশেবিক বিপ্লব, যেটাকে রুশ বিপ্লব আমরা বলি, সেটা হচ্ছে জারের স্বৈরশাসন একটা, জারের সমাজতন্ত্র, কাইজারের একনায়কতন্ত্র, জারের জাতীয়তাবাদ। সেটা প্রশ্ন অ্যাবসলিউট আনসার হবে কি ক, জারের স্বৈরশাসন, কারণ সব বিপ্লবই হয় কি স্বৈরশাসকদের বিরুদ্ধে। এরপরে আসি কার্ল মার্কসের হচ্ছে জন্মস্থান কোথায়? কার্ল মার্কসের জন্মস্থান হচ্ছে জার্মানি। এরপর আসি কার্ল মার্কসের বিশ্ববিখ্যাত গ্রন্থ ডাস ক্যাপিটাল কত সালে প্রকাশিত হয়? সেটা হচ্ছে 1767, 1867, 1885, 1889, 1898। তাহলে আনসার হবে 1867 সালটা। হ্যাঁ, এর পরবর্তী প্রশ্ন আমরা দেখি, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা সর্বপ্রথম ধারণা দেন কে? বৈষম্যহীন মানে ইউটোপিয়ান, মানে ইউটোপিয়ান রাজ্য। হ্যাঁ, ইউটোপিয়া বা ইউটোপিয়ান রাজ্যের বা দেশের প্রথম ধারণা দেন, মানে যেখানে কোনো ধরনের বৈষম্য থাকবে না, মারামারি থাকবে না, প্রত্যেকটা মানুষ হচ্ছে কি, মানে এটা হচ্ছে ইউটোপিয়া, দ্যাট মিনস হচ্ছে একটা স্বপ্নের রাজ্য, যেখানে আমরা যেরকম বেহেশতকে কল্পনা করি, যেখানে কোনো ধরনের সংঘাত নয়, কলিজন নয়, এরকম একটা রাষ্ট্রের কি দুইটা এরকম। থমাস মোর এটার হচ্ছে কি ধারণা দেন হচ্ছে কি থমাস মোর, তিনি দুইটা রাষ্ট্রের কল্পনা করছেন, যেটাকে ইউটোপিয়া বলা হয়। একটা হচ্ছে কি ক্ল্যাশ থেকে থাকে, যেটাকে আমরা নরকের সাথে তুলনা করি, আরেকটা হচ্ছে কি তোমার কি জান্নাত, মানে এখানে কোনো ধরনের মানে হানাহানি মারামারি না, প্রত্যেকটা মানুষ তার অধিকার পায়। তাহলে এটার আনসারটা হচ্ছে থমাস মোর। এরপর হচ্ছে ইউটোপিয়া শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কে? এই একই থমাস মোর। এরপর হচ্ছে গিয়ে নিহিলিজম অ্যান্ড নরদনিক, এটা কি? এটা হচ্ছে সাংস্কৃতিক সংগঠন, গুপ্ত আন্দোলন, ফরাসি বিপ্লব, শিল্প বিপ্লব, এটা হচ্ছে একটা গুপ্ত আন্দোলন মানে রাজাদের বিরুদ্ধে। এরপরে আসি আমরা এখানে নিহিলিজম আর নারদনিক, এই বিষয়গুলো তোমরা একটু ব্যাখ্যা সহ দেখবা, কারণ এখান থেকে সিকিউ কোশ্চেন আসতে পারে। এর পরবর্তীতে আমরা আসি, রুশ বিপ্লবের অপর নাম কি? গণতান্ত্রিক বিপ্লব, প্রজাতান্ত্রিক বিপ্লব, সমাজতান্ত্রিক বিপ্লব বলা হয়। হ্যাঁ, রুশ বিপ্লবকে সমাজতান্ত্রিক বিপ্লব বলা হয়। দ্য সিটি অফ সান গ্রন্থটি কার? এটা হচ্ছে গিয়ে তোমার বাকুনিন, কুফতকিন, টমাসো ক্যাম্পানেলার, টমাস মোর। এটার আনসারটা হচ্ছে টমাসো ক্যাম্পানেলার। পরবর্তী প্রশ্ন আমরা দেখি, নারদ অর্থ কি? পানি, তেল, দেশ, মাটি, জনগণ। নারদ শব্দের অর্থ হচ্ছে কি তোমার জনগণ। এরপরে আসি, হোয়াট ইজ টু বি ডান গ্রন্থের লেখককে? লেনিন, এঙ্গেল, স্ট্যালিন, ডারউইন। এটার আনসারটা হচ্ছে গিয়ে লেনিন। তো এখানে কতগুলো বইয়ের নাম দেওয়া আছে এই বিপ্লবগুলোর মধ্যে, যে বইগুলো, যে লেখনীগুলো মানুষদেরকে মানে উদ্যত করছে হচ্ছে কি উৎসাহিত করছে মানুষদেরকে কি এই বিপ্লবে অংশগ্রহণ করতে। তো ওই বইগুলো তোমরা কি করতে হবে, তোমরা একদম নোট করে এটা পড়ে ফেলতে হবে, কারণ এটা এমসিকিউ ওই বইগুলোর নাম থেকে, মানে বুক নেম থেকে একটা বা দুইটা এমসিকিউ পাবা। বুক নেম থেকে তোমরা দুইটা বা একটা এমসিকিউ পাবা, মাস্ট বি 100% একটা বা দুইটা এমসিকিউ পাওয়া। তো তোমাদের এগুলো নোট করে ফেলতে হবে, মানে চোখের সামনে রাখতে হবে, যাতে তোমরা কি করতে পারো, ভালো রেজাল্ট করতে পারো বা ভুল না দিতে পারো, এটা ভুল যেন না হয় এটাতে। এরপরে আসি, বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক বিপ্লবের মূল কাণ্ডারি কে ছিলেন? ফিদেল ক্যাস্ট্রো, না, স্ট্যালিন, কার্ল মার্কস, লেনিন। তাহলে এখানে হচ্ছে অপশন হবে হচ্ছে কি ভ্লাদিমির ইলিচ লেনিন বা ভ্লাদিমির লিনিন আমরা যাকে বলি। হ্যাঁ, রাশিয়ার জার ছিলেন। এরপর আসি, লেনিন কাদের নিয়ে লাল রক্ষী বাহিনী গড়ে তুলছিলেন? পুঁজিপতি, কৃষক, জমিদার, শ্রমিক। এখানে আনসারটা হচ্ছে শ্রমিকদের নিয়ে, যারা হচ্ছে একদম শ্রমজীবী মানুষ। এখনও যে বিপ্লবগুলো হয় সেখানে শ্রমিক শ্রেণীরাই হচ্ছে কি শ্রমিক শ্রেণী আর বুদ্ধিজীবী, এই দুইজন বা এই দুই শ্রেণীর ব্যক্তিরা কি দেয়, অংশগ্রহণ করে বিপ্লবে। যারা হচ্ছে তোমার বিজ্ঞানে মানে যারা হচ্ছে কি শিক্ষিত শ্রেণী, তারা হচ্ছে এই জ্ঞানের মাধ্যমে বা হচ্ছে দিক নির্দেশনার মাধ্যমে ওই বিপ্লবকে পরিচালিত করে, আর শ্রমিক শ্রেণী যারা আছে তারা এটাকে কি করে, বাস্তবায়ন করে। তাহলে এটার আনসারটা হচ্ছে কি শ্রমিক শ্রেণী। তারপরে প্রশ্ন আমরা দেখি, নয়া অর্থনৈতিক ব্যবস্থা কে প্রবর্তন করেন? নয়া অর্থনৈতিক ব্যবস্থা কে প্রবর্তন করেন? লেনিন, ট্রটস্কি, স্ট্যালিন, হচ্ছে কি ব্রেজনেভ। তাহলে এটার আনসারটা হচ্ছে কি লেনিন। পরবর্তী প্রশ্নে আসি আমরা,
রুশ বিপ্লবে দার্শনিকদের মধ্যে উল্লেখযোগ্য কে ছিলেন? রুশ বিপ্লবে দার্শনিকদের মধ্যে কার্ল মার্কস, অ্যাঙ্গেলস, রুশো। তাহলে রুশ বিপ্লবে তো রুশো আসে নাই, তাহলে এখানে আনসার হবে কার্ল মার্কস আর অ্যাঙ্গেলস। ঠিক আছে, কার্ল মার্কস আর অ্যাঙ্গেলস অপশন হচ্ছে গিয়ে কি 1 ও 2। পরবর্তী প্রশ্নে আসি, সেটা হচ্ছে বলশেভিক বিপ্লবের পর রাশিয়া প্রত্যেক নাগরিকের বাসস্থানের সাথে অন্য কোনো দায়িত্ব মানে অন্য কোন দায়িত্ব গ্রহণ করে? চিকিৎসা, কর্মসংস্থান, শিক্ষা, তিনটাই গ্রহণ করে। সমাজতন্ত্রের এই সিস্টেম হচ্ছে গিয়ে কি একটা মানুষের সকল দায় দায়িত্ব রাষ্ট্র নিবে, আর ওই রাষ্ট্র ওই ব্যক্তি ওই রাষ্ট্রের হচ্ছে গিয়ে কি কথা মতো সকল কাজ করবে। তাহলে এখানে 1 2 3 তিনটাই। এরপর আসি, মাও সেতুং চীনের একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলার জন্য দীর্ঘদিন সংগ্রাম করেন এবং বৈষম্য দূর করেন। তাহলে উদ্দীপকে মাও সেতুংয়ের সাথে নিচে কার মিল আছে? সেটা হচ্ছে লেনিন, স্ট্যালিন, হিটলার, মুসোলিনি। তাহলে লেনিনের সাথে হচ্ছে কি আছে? মিল আছে, যেহেতু দুইজনে কি সমাজতন্ত্রের বিশ্বাসী ছিল, সমাজতান্ত্রিক রাষ্ট্র পরিচালনা করছে। এরপরে আসি আমরা, উদ্দীপকের নেতার মধ্যে কোন বৈশিষ্ট্য বিদ্যমান? ধৈর্য, জনতাকে আকর্ষণ, বৈপ্লবিক চেতনা, সবগুলো। এখানে আনসার হচ্ছে সবগুলো। তিনি ধৈর্যের মাধ্যমে এক বিশাল একটা প্রথাকে তিনি কি করছেন? ভেঙে দিয়েছেন। যদি ধৈর্য না থাকতো তাহলে সেটা হতো না। আর জনগণ তাকে কি সমর্থন করছেন, আর তার ভিতরে বৈপ্লবিক চেতনাগুলোই কি ছিল। এটা হচ্ছে নেতার একটা গুণ আর কি বলতে পারো। তাহলে পরবর্তী প্রশ্নটা আমরা আবার দেখি, সেটা হচ্ছে ইউরোপের একটি দেশে ভূমি সংস্কার আইন হয়, ফলে সামন্ত ব্যবস্থার পতন ঘটে, আবার জমির মূল্য বৃদ্ধি পায় এবং জমির মালিকানাও কি হয়? পরিবর্তন হয়। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তার উদ্দীপকে উল্লিখিত দেশটা কোনটি? তাহলে এখানে জার্মান, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য। তাহলে এখানে অপশনটা রাইট অ্যান্সারটা হবে রাশিয়া। পরবর্তী প্রশ্নটা আমরা যাই, সেটা হচ্ছে গিয়ে উক্ত সংস্কার ফলে কি হয়? জমিদারি শ্রেণী ক্ষতিগ্রস্ত হয়, ভূমিদাসরা লাভবান হয়, কৃষক শ্রেণীদের উন্নতি ঘটে। এখন এখানে একটা জিনিস দেখো, তখনকার সময় মানে জমিগুলো কারো একজনের কাছে থাকতো, যেটাকে জমিদার মানে জমিদার যারা ছিল তাদের এই হচ্ছে খেতে নিম্ন শ্রেণী বা শ্রমিক শ্রেণীরা কাজ করে তাদের জীবিকা নির্বাহন করতো। তো এটা চলে যাওয়ার পরে দাসরা ভূমিদাসরা লাভবান হয়, কৃষক শ্রেণীর উন্নতি ঘটে। তাহলে আনসার হচ্ছে গিয়ে কি তোমার 1 2 3 এই দুইটাই। জমিদার শ্রেণী যারা আছে ওরা তো ক্ষতিগ্রস্ত, ওদের আর জমি জমা থাকে না। ঠিক আছে, এই তিনটাই। এরপর হচ্ছে কি তোমার ভাইমার প্রজাতন্ত্র কোন দেশে গড়ে ওঠে? ভাইমার প্রজাতন্ত্র সেটা হচ্ছে গিয়ে জার্মানি, অস্ট্রিয়া, রাশিয়া, ইতালি। তাহলে ভাইমারটা অবশ্যই জার্মানি, যেটা আমি প্রথমে বলছি। ভাইমার একটা হচ্ছে গিয়ে কি প্রজাতন্ত্র গড়ে ওঠে জার্মানির মধ্যে, ওটাই। এরপর প্রশ্নে আমরা আসি, হিটলার তার আত্মজীবনী মেন ক্যাম্প। তো প্রথম এরকম প্রশ্ন আসে যে হিটলারের আত্মজীবনীটা কোনটি? সেটা হচ্ছে মেন ক্যাম্প কত সালে রচনা হন? 1920, 1921, 1924, 1925। এটা রাইট আনসারটা হচ্ছে গিয়ে কি 1924 সালে তিনি তার মেন ক্যাম্পটা কি করেন? আত্মজীবনীটা রচনা করেন। এরপরে আসি আমরা, নাৎজি শব্দটি কোন ব্যক্তির সাথে সাদৃশ্য? নাৎজি শব্দটা যারা হচ্ছে গিয়ে তোমার নাৎজিদের বিপক্ষে কি করে, মানে ইহুদিদের বিপক্ষে তারা কি করেন? বিভিন্ন তারা মানে সকল বিশ্ব মানে যুদ্ধ, বিগ্রহ এবং অর্থনৈতিক সংকটের জন্য তারা ইহুদিদেরকে কি করেন? দায়ী করেন। তো এই জন্য ইহুদিদের বিরুদ্ধে যে মানে কি চালায়, মানে আগ্রাসনটা চালায়, সেটা হচ্ছে অ্যাডলফ হিটলার। আনসারটা হচ্ছে কি অ্যাডলফ হিটলার। তাহলে পরবর্তী প্রশ্নটা আমরা দেখি, সেটা হচ্ছে হলোকস্ট কি? খুব গুরুত্বপূর্ণ। হলোকস্ট কি? সেটা হচ্ছে এখানে অপশনটা দেখি, নাৎসি বাহিনী নিধন, খ্রিস্টান নিধন, ইহুদি নিধন, কোনোটি নয়। তাহলে এটার আনসারটা হবে ইহুদি নিধন। এটার আনসারটা হচ্ছে কি ইহুদি নিধন। তো এখানে আনসারে ভুল দেওয়া আছে, টাইপরাইটার ভুল উঠেছে, সেটা হচ্ছে নাৎসি বাহিনী কর্তৃক ইহুদি নিধনটা হবে আর কি। হ্যাঁ, এখানে আনসারটা হচ্ছে কি এটা। এরপরে আসি, হিটলারের গেস্টাপো বলতে কোন বাহিনীকে বোঝানো হয়েছে? সামরিক বাহিনী, গোপন পুলিশ বাহিনী, সন্ত্রাসী বাহিনী, গোপন সহযোগী বাহিনী। তাহলে হিটলার গেস্টাপো গঠন করে মানে গোপন একটা পুলিশ বাহিনী গঠন করে ইহুদিদের কি করছেন, বা তিনি তার এই যে স্বৈরতন্ত্র সেটা প্রতিষ্ঠা করছেন, সেটা হচ্ছে কি গোপন পুলিশ বাহিনী। তারপরে প্রশ্ন আসি আমরা, প্যাসিকো শব্দের অর্থ কি? শক্তি, অস্ত্র, শিক্ষা, বন্ধু। তো আমরা এটা আনসারটা দেখি, সেটা হচ্ছে কি শক্তি, মানে যেটা স্বৈরতন্ত্র ফ্যাসিজম থেকে, মানে ফ্যাসিকো থেকে ফ্যাসিজমটা আসছে আর কি। হ্যাঁ, বা ফ্যাসিজমের উৎপত্তি হচ্ছে ফ্যাসিকো থেকে, মানে স্বৈরতন্ত্র, মানে শক্তি প্রদর্শন, নিজের একা শক্তি প্রদর্শন করে। তারপরে আসে আমরা প্যাসিজমের প্রতিষ্ঠাতা, খুব গুরুত্বপূর্ণ এবারের জন্য, এটা আবার অ্যাডমিশন টেস্টও আসছে পরীক্ষায়। সেটা হচ্ছে অ্যাডলফ হিটলার, বেনিতো মুসোলিনি, স্ট্যালিন, উড্রো উইলসন। ঠিক আছে, এখানে আনসারটা হবে হচ্ছে বেনিতো মুসোলিনি, প্যাসিজমের জনক। তারপর আসি, রাষ্ট্রই সকল শক্তির আধার, এই মতবাদের মূল কথা কি? প্যাসিবাদ, সমাজতন্ত্র, নিহিলিজম, এরপর হচ্ছে কি নাৎসিবাদ। তাহলে এটার আনসারটা হবে প্যাসিবাদ, যেটা হচ্ছে কি রাষ্ট্রই হচ্ছে কি সকল শক্তির উদাহরণ। এখন রাষ্ট্রকে আমি রাষ্ট্র,
তাই না? নিজেকে রাষ্ট্র বলে সকল শক্তি নিজের মধ্যে রাখে, এটা হচ্ছে ফ্যাসিবাদের মূল কথা, মতবাদের মূল কথা। ঠিক আছে, এবার আসে কোন পেশার মাধ্যমে মুসোলিনি তার কর্মজীবন শুরু করেন? শিক্ষকতা, পররাষ্ট্রমন্ত্রী, সাংবাদিকতা, সৈনিক, তাহলে তার সেই শিক্ষকতার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। তারপরে প্রশ্ন আসছে বিসি সরকার কোন দেশে প্রতিষ্ঠিত হয়? জার্মানি, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, কোনটাতে? আমরা একটু দেখি, ফ্রান্সে বিসি সরকার কি হয়, গঠন হয়। এরপরে আসে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করেন কত তারিখে বা কত সালে? সেটা হচ্ছে 7 ডিসেম্বর পার্ল হারবার আক্রমণ করার পরে 1941 সাল 7 ডিসেম্বর পার্ল হারবার আক্রমণ করার পরে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে কি করেন, যোগদান করেন। তাহলে আমাদের আনসার 1941 সাল 7 ডিসেম্বর। এরপর আসে প্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় কোথায়? জাপানে, হিরোশিমা, নাগাসাকিতে। এর পরবর্তী প্রশ্ন আমরা আসি, সেটা হচ্ছে হিরোশিমায় নিক্ষেপিত পারমাণবিক বোমার নাম কি? লিটল বয়। এরপর হচ্ছে কি তোমার KN-70 ফ্যাটম্যান। তাহলে হিরোশিমায় কোন বোমা ফালাইছে? হিরোশিমায় পালাইছে তোমার লিটল বয়। এরপরে আসি আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত বছর স্থায়ী ছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত বছর স্থায়ী ছিল? প্রায় 6 বছর। 1939 থেকে 1945 সাল পর্যন্ত কি ছিল? স্থায়ী ছিল। এরপরে আসি আমরা জাপান পার্ল হারবার আক্রমণ করেন কত তারিখে? ওই যে 7 ডিসেম্বর 1941। ঠিক আছে, এরপরে আসি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল কি? জাতিসংঘ প্রতিষ্ঠা 1, স্নায়ুযুদ্ধের উদ্ভব এটাও 1, ইউরোপীয় আধিপত্যের অবসান এটাও 1। তাহলে এই তিনটাই হচ্ছে আনসার। তাহলে আনসার হচ্ছে কি কি? গ। এরপরে আসি দ্বিতীয় বিশ্বযুদ্ধে গঠিত মিত্রশক্তি। মিত্রশক্তি কারা? মিত্রশক্তি আসো যুক্তরাজ্য, রাশিয়া, যুক্তরাষ্ট্র। তাহলে কি হতে পারে? এখানে আনসার হচ্ছে 1, 2, 3 তিনটাই। মানে কার বিরুদ্ধে? জার্মান, ইতালি এদের বিরুদ্ধে, অস্ট্রিয়া এদের বিরুদ্ধে। এরপর হচ্ছে হিটলারের উত্থানের কারণ। হিটলারের উত্থানের কারণ জার্মানির উপর আর্থিক শর্তারোপ, জার্মানির অস্ত্র বেশি ছিল, ভার্সাই চুক্তি। তিনটাই মানে তিনটাই ছিল কি হিটলারের উত্থানের কারণ। মানে তারা এটাকে কি মনে করতো? জার্মানির উপরে অবিচার বলে মনে করতো। আর তারা নিজেদেরকে মনে করতো তারাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, মানে নিজেদেরকে আর্য দাবি করতো। আর্য মানে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসেবে তারা কি করতো? নিজেদের দাবি। তার নিকৃষ্ট জাতি হিসেবে ইহুদিদেরকে ওরা কি করতো? মনে করতো। এরপরে আমরা আসি, সেটা হচ্ছে পৃথিবীতে ফ্যাসিবাদ ও নাৎসিবাদ কুখ্যাতি অর্জন করেছে কেন? চরম একনায়িকতন্ত্র প্রতিষ্ঠার কারণে 1, উগ্র সন্ত্রাসবাদী কর্মকাণ্ড 2, অমানবিক হত্যা চালানোর কারণে। তাহলে 1, 2, 3 এর আনসার তিনটাই। এরপর আসি নিচের উদ্দীপকটি পড়ো এবং 75 নম্বর প্রশ্নের আমরা আনসার দিই। সেটা হচ্ছে 1945 সালে যুক্তরাষ্ট্রের হিরোশিমা এবং নাগাসাকি দুইটাই কি পড়ে তোমার বোমা নিক্ষেপ করো, পারমাণবিক বোমা। তাহলে উদ্দীপকে যুক্তরাষ্ট্র কর্তৃক কোন দেশকে আক্রমণের কথা বলা হয়েছে? যুক্তরাষ্ট্র জাপানকে আক্রমণ করছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে, যেটা আমাদের পৃথিবীর যে ভয়াবহ নৃশংসতা যেটা আছে সেটা আমাদের পৃথিবীর সামনে কি প্রদর্শন করছিল। এরপরে আসি আমরা, জনাব রফিক প্রথম জীবনে একজন চিত্রশিল্পী ছিলেন। পরবর্তী তিনি দাওয়ানল নামে একটি পত্রিকা সম্পাদন করেন। এক পর্যায়ে তিনি সরকারের রোশনার পরে দেশ ত্যাগ করতে বাধ্য হন। উদ্দীপকে রফিক সাহেবের সাথে পাঠ্য বইয়ের কোন ব্যক্তিটির সাদৃশ্য রয়েছে? মুসোলিনি, বুর, হিটলার। এরপরে হচ্ছে একটা অপশন দেখা যাচ্ছে না, তাহলে অপশন এখানে আসবে মুসোলিনি। ঠিক আছে, মুসোলিনি যেহেতু ফ্যাসিজমের জনক, সে হচ্ছে কি দেশ ত্যাগ করতে কি হয়? বাধ্য হয়। এরপরে আসি, তোষণ নীতি বলতে কোনটি বোঝায়? তোষণ নীতি মানে তোষণ নীতি হচ্ছে কি সন্তুষ্ট করার নিয়ম, তোষণ আর কি আমরা যেটাকে বলি। এরপরে আসি আমরা, জাতিসংঘ সনদে কয়টি উদ্দেশ্যের কথা উল্লেখ আছে? জাতিসংঘ সনদে 4টি উদ্দেশ্যের কথা বলা আছে। এরপর আসি, আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয় কত সালে? আটলান্টিক সনদ সেটা আমরা অপশনগুলো দেখি 1939, 1941, 43, 65, 45। তাহলে আমাদের আনসার কি হবে? আনসার হবে 1941 সালে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়। এই সনদগুলো আটলান্টিক সনদ, সান ফ্রান্সিসকো সনদ, এগুলো তোমরা মনে রাখবে। এগুলো অ্যাক্টিভিটিসগুলো কি, এটার পরে এই সনদের পরে কি হয়, এটার আউটপুটটা তোমরা একটু ভালো করে মনে রাখবা নোট করে। কোন সম্মেলন প্রথম ইউনাইটেড নেশন মানে জাতিসংঘ কি হয়? গঠন হয়? তাহলে ওয়াশিংটন, তেহরান, মস্কো, সান ফ্রান্সিসকো। এর উত্তর হবে কি 80 নম্বর প্রশ্ন। তাহলে আমরা পরবর্তী প্রশ্ন দেখি, সেটা হচ্ছে কোন সম্মেলনে প্রথম ইউনাইটেড নেশন শব্দটি ব্যবহৃত হয়? সেটা হচ্ছে আসো আপনার অপশন থেকে ওয়াশিংটন সম্মেলন, তেহরান সম্মেলন, মস্কো সম্মেলন, সান ফ্রান্সিসকো সম্মেলন। তাহলে আনসার হবে ওয়াশিংটন সম্মেলনে। ওয়াশিংটন সম্মেলনে কি হয়? ইউনাইটেড নেশন শব্দটি ব্যবহার করা হয়। তাহলে জাতিসংঘের প্রস্তাবক কে?
তাহলে এখানে অপশানে দেখি চার্চিল, উথান, রুজভেল্ট, স্ট্যালিন। এখানে রুজভেল্টটা হচ্ছে গিয়ে যে ডলারকে হচ্ছে গিয়ে কি তোমার আমেরিকার জন্য কি গুরুত্বপূর্ণ করে তোলেন। স্ট্যালিন, উথান ছিল হচ্ছে জাতিসংঘের প্রথম সভাপতি। এরপর হচ্ছে তারা এখানে আনসারটা হবে, প্রস্তাবক হিসেবে আনসারটা হবে চার্চিল, উইনস্টন চার্চিল। এরপরে আসি আমরা জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় কোথায়? সান ফ্রান্সিসকো, এরপর হচ্ছে নিউ ইয়র্ক, প্যারিস, জেনেভায়। তাহলে অপশন আনসারটা হবে আমাদের সান ফ্রান্সিসকো, মানে সান ফ্রান্সিসকোতে। এবং ওই সম্মেলনে কি করা হয়? জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়। বিশ্বে প্রায় 53টা দেশ ওই সনদে কি করে? স্বাক্ষর করে। সর্বশেষ পোল্যান্ড করে আর কি। হ্যাঁ, তো তোমরা এগুলো একটু ডিটেলস দেখে নিবা। এরপর হচ্ছে কত সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়? এই জাতিসংঘের প্রতিষ্ঠা, এটা থেকে প্রশ্ন আসে। সেটা হচ্ছে গিয়ে 24শে অক্টোবর 1945 সাল। আর ওই দিনটাকে হচ্ছে জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয়। এরপরে আসি যে কয়টি সংস্থার সমন্বয়ে জাতিসংঘ গঠিত হয়? 6টি, 12টি, 7টি, 9টি। তাহলে আমরা আনসারটা দেখি। আনসারটা হচ্ছে 6টি সংগঠন, মানে নিরাপত্তা পরিষদ, সাধারণ পরিষদ, ওসি পরিষদ, এইগুলো আর কি। হ্যাঁ, তো তোমরা এই 6টা পরিষদকে দেখবে, তাহলে তোমাদের খ নাম্বার প্রশ্নের আনসার করতে কাজে লাগবে, খ নং প্রশ্নের আনসার করতে। ঠিক আছে। এরপর আসি আমরা আন্তর্জাতিক আদালতে বিচারকের সংখ্যা কতজন? তাহলে আন্তর্জাতিক আদালতের বিচারক সংখ্যা হচ্ছে 15 জন। এরপর আসি আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? সেটা হচ্ছে গিয়ে আন্তর্জাতিক আদালত হচ্ছে গিয়ে নেদারল্যান্ডের হেগে অবস্থিত। তারপরে প্রশ্ন আমরা দেখি, সেটা হচ্ছে প্রথমে জাতিসংঘের সদস্য কত ছিল? প্রথমে জাতিসংঘের সদস্য ছিল এখানে 10, 20, 51, 61। তাহলে প্রথমে জাতিসংঘের সদস্য ছিল 51টি। পরবর্তীতে পোল্যান্ড কি হয়? যুক্ত হয়। ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? ইউনেস্কোর সদর দপ্তর হচ্ছে গিয়ে জেনেভা, নিউ ইয়র্ক, লন্ডন, প্যারিস। তাহলে ইউনেস্কোর সদর দপ্তর হচ্ছে কি তোমার প্যারিস। খুব গুরুত্বপূর্ণ, যেটা আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কি দেয়? স্বীকৃতি দেয়। পরবর্তী প্রশ্ন দেখি, জাতিসংঘের কোন সংস্থা শিশুদের নিয়ে কাজ করে? সেটা হচ্ছে কি ইউনিসেফ, ইউনেস্কো, হু, আইএলও শ্রমিকদেরকে নিয়ে, হু স্বাস্থ্য নিয়ে, ইউনেস্কো শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান নিয়ে। তাহলে অবশ্যই আনসার হচ্ছে ইউনিসেফ। তাহলে জাতিসংঘের কোন সংস্থা শরণার্থী নিয়ে কাজ করে? তাহলে ইউনিসেফ বললাম, ইউনেস্কো বললাম, আইএলও বললাম, তাহলে ইউএনএইচআর। তো এই তোমাদের সংস্থার কাজগুলো একটু মনে রাখবা, নোট করে পড়বা, কাজগুলো একটু পড়বা, কোনটা কি কি নিয়ে কাজ করে। এখান থেকে একটা এমসিকিউ আসবে জাতিসংঘের পার্ট থেকে। পরবর্তী প্রশ্ন আমরা দেখি, জাতিসংঘের কোন সংস্থা শিক্ষা বিজ্ঞান? ওই সেম, ইউনাইটেড নেশন এডুকেশন, সায়েন্স অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, মানে ইউনেস্কো। এরপরে আসি আমরা আইএলও এর উদ্দেশ্য কি? শ্রমিকদের অধিকার, এটা শ্রমিকদেরকে নিয়ে কাজ করে। এরপর আসি ইউএনএইচসিআর সম্পর্কে কোনটা সত্য? তারা হচ্ছে শরণার্থীদের বিষয়ক, মানুষ এবং শরণার্থী বিষয় নিয়ে কাজ করে। এরপরে জাতিসংঘের শাখাসমূহের মধ্যে অন্যতম সাধারণ পরিষদ, শিক্ষা বিজ্ঞান, অর্থনৈতিক, সামাজিক, তিনোটাই খুবই গুরুত্বপূর্ণ। এরপরে বাংলাদেশের একজন স্বনামধন্য বিচারক সম্প্রতি একটি আন্তর্জাতিক সংস্থার আদালতে বিচারক হিসেবে নিয়োগ পান। উক্ত সংস্থাটি 1945 সালে গঠিত হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে আন্তর্জাতিক আদালত, হ্যাঁ, যেটা নেদারল্যান্ডের হেগে অবস্থিত। এরপর আসি আমরা কোল্ড ওয়ার শব্দটি সর্বপ্রথম সংবাদপত্রে ব্যবহার করেন কে? সেটা হচ্ছে ওয়াল্টার লিপম্যান। তো এখানে একটু নোট একটু বলি, সেটা হচ্ছে গিয়ে তোমার কোল্ড ওয়ার শব্দটি প্রথম ব্যবহার করেন ইংরেজ লেখক জর্জ অরওয়েল। তিনি 1945 সালে তুমি এবং পারমাণবিক বোমা নামক একটি প্রবন্ধে এই শব্দটা তিনি কি করেন? ব্যবহার করছিলেন। পরবর্তীতে ব্যাপক পরিচিত হয় যখন মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান, এই যে ওয়াল্টার লিপম্যানের 1946 সালে একটা বই, সেটা হচ্ছে দ্য কোল্ড ওয়ার নামে। এই বইটি প্রকাশিত হলে এটা কি হয়? হয়। তো তোমার এই দুইটা অপশান থাকলে তোমরা একটু মানে সতর্কতার সহিত দাগাবা যে জর্জ অরওয়েল আছে কিনা, কারণ তিনি হচ্ছে প্রথম এটাকে এই ইয়েটা আনেন, তারপরে সেটা পরিচিতি লাভ করেন ওয়াল্টার লিপম্যানের মাধ্যমে। তো পরবর্তী প্রশ্নটা আমরা দেখি, কত সালে স্নায়ুযুদ্ধ শব্দটি ব্যবহার করা হয়? 1946 সালে, যে কোল্ড ওয়ার। যদি 45 থাকে 45 দিবা। এরপর আসো ফুলটন বক্তৃতা প্রদান করেন কে? ফুলটন, উইনস্টন চার্চিল, স্ট্যালিন, রুজভেল্ট, ট্রুম্যান। তাহলে আমরা আনসারটা দেখি, আনসারটা হবে চার্চিল। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ঠিক আছে, কোথাও ফুলটন লেখা আছে, কোথাও ফুলটান লেখা আছে। হ্যাঁ, এরপরে আসি, চার্চিল কোন দেশের প্রধানমন্ত্রী? উইনস্টন চার্চিল, তিনি হচ্ছে ব্রিটেন মানে ইউকের প্রধানমন্ত্রী। হ্যাঁ, উইনস্টন চার্চিল। এরপরে আসি আমরা, সামন্ততন্ত্রের ভিত্তি কী ছিল? জনগণ, ম্যানর প্রথা, যুদ্ধবিগ্রহ, কৃষি উন্নয়ন। তাহলে এটার আনসারটা হচ্ছে ম্যানর প্রথা। তাহলে আনসারটা হচ্ছে কি?
ম্যানর পথা। তো আজকে এই পর্যন্ত, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।